আসসালামু আলাইকুম সবাইকে। আমি গালিব ইজাজ। আমি কিয়োতো প্রিফেকচারে আমার বাসার ঠিক ১৫ থেকে ২০ মিটার কাছে একটা একুজি টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। তো এইটা হচ্ছে জাপানের ৫০০ থেকে ৭০০ বছর পুরনো একটা টেম্পল। আমার পিছনে যে গাছটা আপনারা দেখতেছেন, জাপানিতে এর নাম গিন্নান ট্রি, আর ইংরেজিতে সবাই চেনে গিনকো ট্রি নামে। এই গাছগুলো সাধারণত মন্দির আর ঐতিহাসিক জায়গার পাশে লাগানো হয়, কারণ এই গাছ হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে। সময় বদলায়, শহর বদলায়, কিন্তু এই গিন্নান দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। এই গাছটার বয়স আনুমানিক ৫০০ বছরের কাছাকাছি। একবার চিন্তা করেন, এই গাছটা দাঁড়িয়েছিল আমাদের জন্মের অনেক আগেও, হয়তো আমাদের পরেও থাকবে। আজকে পাতাগুলা নাই, শরতের কোনো সোনালি রং নেই, তবু এই গাছের ভিতর লুকিয়ে আছে শতাব্দীর গল্প। তো এখানে একটা কার দেখতে পাচ্ছেন, ওইখানে আবার বাসার সাথে অংশটা হচ্ছে কার পার্কিং আছে। তো এই হচ্ছে বিষয়টা। তো আমি যে বিষয়টা আজকে বলতে চাইতেছি যে আজকে হচ্ছে জানুয়ারি ১ তারিখ ভিডিওটা করতেছি। আপনারা হয়তো যারা এপ্রিল সেশনে নিয়নগো মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান আসবেন, সিইউর জন্য অপেক্ষা করতেছেন। তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে যে আপনারা হচ্ছে এই সময়টুকু সিইউ আসবে কি আসবে না টেনশনে না থেকে পড়াশোনার প্রতি ফোকাস দেন। আসলে পড়াশোনার কথা সবাই বলে, কিন্তু আপনি পড়াশোনাটা কেন করবেন? যেমন আমরা স্কুলে পড়াশোনা করতাম বা ভার্সিটি লাইফে পড়াশোনা না করলে ভালো সিজিপিএ আসবে না, ভালো রেজাল্ট হবে না, এই কারণে। তো জাপানের পড়াশোনাটা দরকার হচ্ছে আপনি যদি এইখানে জাপানে সার্ভাইভ করতে চান। ধরেন আসার পরে আপনাকে সার্ভাইভ করার জন্য একটা জব দরকার। এই জবের জন্য আপনাকে আসলে মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারতে হবে। আর এই ল্যাঙ্গুয়েজটুকু পারার জন্য আপনাকে অন্তত দেশ থেকে এয়ারফোর্টটা করে আসা উচিত। যদি একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকের হয়তো মিথ থাকে যে হয়তো আমি N5 বা N4 সার্টিফিকেট আছে, এটা নিয়ে আসলেই তো হয়তো হবে। কিন্তু আসলে সার্টিফিকেটের চেয়ে সবচেয়ে বড় জরুরি হচ্ছে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ স্পিকিং আর হচ্ছে লিসেনিং। আপনি কতটুকু তাদের কথা বুঝতে পারেন। ধরেন আপনাকে জবে, জাপানে যারা জব দেয় ওরা হচ্ছে আপনার স্কিল দেখে না, দেখে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা। অন্য দেশের কান্ট্রিগুলোতে, ইউরোপে ধরেন আপনাকে প্রথমে জব নিতে হলে একটা স্কিল লাগবে বা নেওয়াটা একটু টাফ, কিন্তু এখানে জব ইজিলি পাবেন যদি ল্যাঙ্গুয়েজ পারেন। তো যদি হাতে সময় থাকে তাহলে দেশ থেকে অন্তত এন্ট্রি কমপ্লিট করে জাপান আসা, এটাই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। কারণ জাপান আসার পর স্কুল কলেজ লাইফ সব কিছুর চাপ এমনভাবে আসে যে পড়াশোনার সময়টা আসলে খুঁজে পাওয়া যায় না। অনেকেই বলবে N5 পাস করেই তো সবাই জাপান আসতেছে। হ্যাঁ, আসতেছে, কিন্তু এমনও অনেক আছে যারা হিরাগানা কাতাকানাও ঠিকমতো পারে না, পরীক্ষা দেয়, হয়তো পরীক্ষা হলে কারো কাছ থেকে দেখে টেকে পাস করতেছে, সিইউ আসতেছে, চলে আসতেছে। কিন্তু প্রশ্নটা হলো, ফিউচারে আপনি আপনারা কোন জায়গায় দেখতে চান? ভালো ভার্সিটি গ্র্যাজুয়েশন যদি করার থাকে তাহলে জব ভিসা, যদি N2 লেভেল দরকার হয় আপনার, যে N2 পাস করার পরে ভালো লেভেলের স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই N3 আর দেশ থেকে হচ্ছে পড়ে এই আসাটা বিষয়টাই, উচিত। সার্টিফিকেট আপনাকে দেখবে না কেউ, এটার কোনো জাস্টিফিকেশনে আসে না জাপানে। আপনার ওরা হচ্ছে আপনাকে জাস্টিফাই করবে আপনি কতটুক তাদের কথা বুঝতে পারেন, কতটুক স্পিকিং বলতে পারেন। আর কাজ হচ্ছে এরা মূলত আপনাকে শিখাবে, যে কোনো জবেই যান আপনাকে শিখাবে, শিখিয়ে আর এই কথাগুলো শুধু নিহঙ্গ লেভেল যে স্টুডেন্ট আসবেন তাদের জন্য না, যারা অনেকে আছে ভার্সিটি প্রোগ্রামে আসে। মূলত কিয়োটোতে আমাদের একটা ভার্সিটি আছে কেসিজিআই। তো এইখানে মূলত আমার অনেক ফ্রেন্ডরাও আসছে, আবার অনেক পরিচিত যাদের সাথে কথা হয় রাস্তায় চলাফেরায়, ওরা হচ্ছে মূলত দেখা যায় আসার পরে অনেকেই ডিপ্রেশনে থাকে, কারণ ওরা ভাষাটা শিখে আসে না। ওরা হচ্ছে আইএলস করে বা এমওআই দিয়ে চলে আসে, তারপরে এখানে আসার পরে ও সারা জব নিতে গেলে প্রবলেমে পড়ে। তো অনেকে চিন্তা করে যে অন্য দেশে মুভ হওয়ার। তো আমি চিন্তা করবো আপনি জাপান, জার্মানি, এই কান্ট্রিগুলোতে আসতে হইলে আপনি ওদের ভাষাটুকু ভালো করে আয়ত্ত করে আসবেন, যার ফলে আপনি এখানে চলাফেরা, জব নেওয়া কোনো প্রবলেমে পড়বেন না। আর যদি না করে আসেন তাহলে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই, আপনাকে স্পিকিং প্র্যাকটিস করে আসতে হবে যতটুকু পারেন। আপনি N5 N4 কোন লেভেলে আছেন এটা দেখার বিষয় না,
আপনার স্পিকিং লেভেলটা মাস্ট বি ফ্লুয়েন্সি অল্প হইলেও লাগবে, যাতে আপনি কথা বলতে পারেন, কারো কথা বুঝতে পারেন। তো আসলে বিষয়টা কি দেখেন, জাপান আসলে অনেক সুন্দর, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি কয়েকদিন আগে যখন আসছিলাম, তখন এখানে আসলে শরৎকালের যে সিজনটা ওইটা চলতেছিল, মানুষ এখানে আপনার প্রচুর মানুষ ছিল, লাইন ধরে ধরে ছবি তুলতো। আমিও ছবি তুলছি। তো শেষ পর্যায়ে এসে যেহেতু বাসার একদম কাছে, আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিব, হয়তো আমি এখন নতুন শুরু করতেছি, শিখতেছি। তো আমি চাই আমার যে ভিডিওগুলো আসবে, এই ভিডিওগুলো আপনারা দেখেন। কারণ দেখার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি জাপানে নিয়ে ইন্টারেস্ট থাকেন বা জাপানে আসতে আগ্রহী শুধু এই কারণে দেখবেন এরকম না। আপনি যদি একজন ন্যাচারাল লাভারও হয়ে থাকেন, তাহলে দেখতে পারেন। কারণ আমার ভিডিওতে আমি সিনেমেটোগ্রাফি দেখাবো, জাপানের যে ছোটো ছোটো সিলি মুভমেন্ট, তারপর আমার স্টুডেন্ট লাইফ, বলতে পারেন সব কিছু দেখাবো উইদাউট ফিল্টারে। তো আসলে অনেকে জাপান নিয়ে ভিডিও করে, আমিও শুরু করতেছি। আমার বিষয়টা হচ্ছে, আমি চাইতেছি একটা প্ল্যাটফর্মে যাতে আপনারা আমার সাথে একটা দীর্ঘ সময় নিয়ে চলেন, আপনাদেরকে আমি কিছু দিতে পারি, আমাকে সাপোর্ট করবেন। আমার চিন্তাভাবনা হচ্ছে জাপানের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারা কিছুটা হইলেও আমার এই ভিডিও করার মধ্যে, ভিডিওটা দেখার ফলে আপনাদের সময়টুকু ওয়েস্ট না হয়, আপনারা কিছুটা জানতে পারেন জাপান সম্বন্ধে। এই আর কি। হয়তো এখানে আমার অনেক ভিডিও করা হবে, যেহেতু বাসার কাছেই প্লেসটা। আপনারা যদি মনে করেন কোনো বিষয় নিয়ে, টপিক নিয়ে আপনাদের ওই টপিকের উপর আলোচনা করে ডিটেলস বলতে চাই, জানতে চান আপনারা, প্লিজ কমেন্ট করবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সুন্দর করে আপনাদের উপরে এটা প্রেজেন্ট করার জন্য। আর অনেক কিছু বলার আজ থাকে, আসলে এক ভিডিওতে বলা যায় না। আর আপনারা প্লিজ আমার কথায় কেউ ভুল ভাববেন না। আমি যতটুকু সম্ভব কথাগুলা গুছিয়ে বলার চেষ্টা করছি। মানুষ মাত্রই ভুল হয়, আমার ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করেন। শুধু এই কারণে সাপোর্ট করবেন না যে আমার চাইতেছি, বলতেছি এই কারণে, হয়তো আমি আপনাদের কিছু যাতে দিতে পারি, আপনাদের আমার ভিতরে যে নলেজটুকু আছে আপনাদের মধ্যে শেয়ার করতে পারি, এটার জন্য আপনারা আমার পাশে থাকেন।